জয় মল্লিবাসী। আজকে আমি দর্শকদের জন্যে মল্লিবাসী কথা তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ বাবা সাহেবের যে ভবিষ্যৎবাণী, বাবা সাহেব ভবিষ্যতের জন্য একটা বিরাট পরিকল্পনা করেছিলেন, সেটা পুনা প্যাক্টের মাধ্যমে গান্ধী ধ্বংস করে দেন। তো সেইটা মেসামজি একটা হিন্দিতে বিশ্লেষণ করেছেন, আমি তাকে বাংলা বিশ্লেষণ করব। এটা হচ্ছে সেপারেট ইলেক্টরেট নিয়ে বাবা সাহেব একটা খুব সুন্দর পরিকল্পনা করেছিলেন ভবিষ্যৎ ভারতের জন্যে। সেই সেপারেট ইলেক্টরেট যদি থাকতো, যদি গান্ধী ধোঁকাবাজি না করে পুনা প্যাক্ট যদি না হতো, তাহলে আমরা কি হতে পারতাম তারই ভবিষ্যৎবাণী মেসামজির মুখে আমরা শুনব এবং তাকে বাংলায় বিশ্লেষণ করব। वो पुना पैक्ट नहीं हुआ होता और वो सेपरेट इलेक्टोरेट बरकरार होता तो 131 मेंबर पार्लियामेंट आउट ऑफ 543 में हर चुनाव में चुनकर आते सेपरेट इलेक्टोरेट में। इसका मतलब कांग्रेस के नहीं होते, इसका मतलब बीजेपी के नहीं होते। और ये 131 लोग जब चुनकर आते तो न कांग्रेस की सेंट्रल में सरकार बनती, ना बीजेपी की सेंट्रल में सरकार बनती। और अगर कांग्रेस को सरकार बनानी है तो वो शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब के मेंबर पार्लियामेंट के साथ उनको मिलकर समझौता करना पड़ता है कि भाई आप के साथ मिलकर ज्वाइंट गवर्नमेंट बनाते हैं। तो एससी एसटी के लोग बोलते हो ठीक है, तैयार है, हमको कोई एतराज नहीं है। केवल काशीराम जी की तरह ऐसा कहते कि जो जितना ज्यादा जहर छोड़ेगा उस सांप को हम स्वीकार करेंगे। आप दोनों सांप है, नाग है, एक सांपनाथ है, एक नागनाथ है, दोनों के पास जहर है। जो जितना ज्यादा जहर छोड़ देगा उतना कम हानिकारक होगा ना, हमको काटेगा और जहर कम रहेगा तो मरेंगे, 2-4 घंटे के बाद मरेंगे, तब तक दवा हो जाएगा, इंजेक्शन लग जाएगा तो बचाव होने का खतरा है। तो एससी एसटी के लोग ये बोलते कि ठीक है, हमको कोई एतराज नहीं है, बीजेपी के साथ भी सरकार बनाई जा सकती है, कांग्रेस के साथ भी सरकार बनाई जा सकती है, बताओ कौन पार्टी हमारा प्रधानमंत्री बनाने के लिए तैयार है, यानी कौन ज्यादा जहर छोड़ने के लिए तैयार है। समझ में आ रहा है क्या समझाने का प्रयास कर रहा? सरकार उनको बनाना है। बाबा साहब अंबेडकर ने कितना लंबा दांव खेला था। बैकवर्ड क्लासेस के लोगों ने गांधी जी का साथ दिया, रिकॉर्ड हमारे पास अवेलेबल है। बाबा साहब ने कमेंट्री किया, उन्होंने अरे तुम गांधी का साथ क्यों दे रहे हो। আপনারা শুনলেন মেসামজির কথা। যদি 543টা পার্লামেন্টের যে সিট আছে, এই সিটের মধ্যে 131টা এসসি এসটিদের জন্য বরাদ্দ আছে। এই 131টা এসসি এসটি এমপি যদি সেপারেট ইলেক্টরেটের মাধ্যমে জিতে আসতো, তাহলে আমাদের ভবিষ্যৎ ভারত, মানে ভবিষ্যৎ মূল্যবাসী বহুজন সমাজ বা এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি কি ফ্যাসিলিটি পেতে পারত। বাবা সাহেবের যে দূরদৃষ্টিতা আমরা মেসামজির মুখে শুনছি এবং আরও শুনব। যদি 131টা এমপি সেপারেট ইলেক্টরেটের মাধ্যমে জিতে আসতো, বর্তমানে যেটা জয়েন্ট ইলেক্টরেটে জিতে আসছে তার জন্যে যে অসুবিধা হচ্ছে, আমরা সেপারেট ইলেক্টরেটে জিতে এলে কি সুবিধা হতো, সেটা বাবা সাহেবের ভবিষ্যৎবাণীর বিশ্লেষণ আমরা মেসামজির মুখে শুনছি। বাবা সাহেবের যে 1932 সালের জেতা যে সেপারেট ইলেক্টরেট, সেই সেপারেট ইলেক্টরেটের মাধ্যমে
মানে পুনা প্যাক্ট যদি না হতো, গান্ধী যদি জোর করে পুনা প্যাক্ট না করাতো বাবা সাহেবকে দিয়ে, তাহলে সেপারেট ইলেক্টরেটের মাধ্যমে 131টা এসসি এসটি এমপি পার্লামেন্টে জিতে আসতো। তো সেপারেট ইলেক্টরেটে জিতে আসা মানে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, কেউ একা সরকার গঠন করতে পারতো না। তারা প্রত্যেকেই, সে কংগ্রেস হোক আর বিজেপি হোক, তারা সরকার গঠন করার জন্যে এই 131টা এমপির কাছে আসতো জয়েন্ট সরকার বানানোর জন্যে। তখন এই এসটি বা এসসি 131টা যে এমপি, এরা নিজেদের পরিকল্পনা মতো কাঁসিরামজির চিন্তাভাবনা অনুযায়ী যে একজন সাপনাথ একজন নাগনাথ, এ দোনোই কংগ্রেস হোক আর বিজেপি হোক, দুটোই খুব খতরনাক দল, একজন সাপনাথ আর একজন নাগনাথ, এ কাঁসিরামজি বলেছেন। তো এরা যখন 131টা এমপি এদের কাছে আসতো জয়েন্ট গভর্নমেন্ট বানানোর জন্যে, এ দুজনে কতটা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল এসসি এসটি যে এমপিরা জানতে পারত। এরা বলতে পারত যে কে আমাদের এসসি এসটিদের প্রধানমন্ত্রী করার জন্য রাজি আছো, চলে আসো। আমাদের প্রধানমন্ত্রী করার জন্যে কে কে রাজি আছো, তাহলে আমাদের লোক প্রধানমন্ত্রী হতে পারত। এ সেপারেট ইলেক্টরেটে এই সুবিধা পেতে পারত। বাবা সাহেব প্রচণ্ড পরিমাণ দূরদৃষ্টি ছিলেন এবং তার পরিকল্পনা সেপারেট ইলেক্টরেট এতটাই গুরুত্বপূর্ণ ছিল, যদি এই 131টা এমপি সেপারেট ইলেক্টরেটের মাধ্যমে জিতে আসতে পারত, আমাদের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সামনে চলে আসতো। তো এখানে যারা ওবিসি, তারা নিঃস্বার্থভাবে একটা সময় গান্ধীকে সমর্থন করেছেন। তো গান্ধী এবং কংগ্রেস এই ওবিসিদের সাথে বেইমানি করেছে, এদের সহযোগিতা নিয়ে সরকার গড়েছে, আবার এসসি এসটিদের পিছনে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এবং ওবিসিদের আজ পর্যন্ত কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, আজ পর্যন্ত সাহায্য সহযোগিতা এবং রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন দিতে চায় না বা দেয়নি। তার জ্বলন্ত প্রমাণ মণ্ডল কমিশন রিপোর্ট। এবং 1932 সালে এসসি এসটিরা ক্ষমতা পেয়ে যায়, হয়তো সবটা পায়নি কিন্তু পায়, কিন্তু ওবিসিরা পেতে গিয়ে সেইটা 1992 সাল হয়ে যায়। অর্থাৎ 60 বছর পরে যে ওবিসিরা গান্ধীকে সহযোগিতা করে, সেই ওবিসিদের গান্ধী এবং কংগ্রেস সবচেয়ে বেশি ক্ষতি করেছে রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন দিতে। এই বিষয়গুলো এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের বোঝা খুবই জরুরি। मेरा विरोध क्यों कर रहे हो? और गांधी का साथ दे रहे हो, चलो दे दो। तुम ऐसा करो, तुम्हारी क्या डिमांड है वो मुझे बताओ, मैं तुम्हारी डिमांड का समर्थन करता हूं। और तुम्हारी डिमांड गांधी जी के पास लेके जाओ और गांधी जी को बोलो कि ये मंजूर है क्या। अगर गांधी जी बोलते हैं कि नहीं है, तो कहा कि हम आंबेडकर के साथ जाते हैं, ऐसा कहो। बैकवर्ड क्लास के लोगों ने अनकंडीशनल गांधी को सपोर्ट दिया। ना नहीं, नहीं।
गधेपन की हद होनी चाहिए, जो मैं बोलता हूं, मूर्खता की साली हद होनी चाहिए। तब मुझे याद आया, छत्रपति शाहू महाराज जीवित होते, ब्राह्मणों ने योजना बनाकर उसको मारा, अगर उस समय जीवित होते तो बाबा साहब अम्बेडकर के समर्थन में पहले से खड़े हो जाते, गांधी का उपवास हवा में उड़ जाता, कुछ कर नहीं पाते। क्योंकि ये जो कम्युनल रिप्रेजेंटेशन का जो कॉन्सेप्ट है, अभी जो डॉक्यूमेंट उपलब्ध हुए वो तो शाहू महाराज ने बताया हुआ है, बाबा साहब अम्बेडकर के दिमाग। क्योंकि ये जो कम्युनल रिप्रेजेंटेशन का जो कॉन्सेप्ट है, अभी जो डॉक्यूमेंट उपलब्ध हुए वो तो शाहू महाराज ने बताया हुआ है, बाबा साहब अम्बेडकर के दिमाग में भी मुझे लगता है शाहू महाराज की तरफ से ही डाला गया है। क्योंकि पहले बाबा साहब अम्बेडकर कम उम्र के थे, वो ज्यादा उम्र के थे शाहू महाराज, उन्होंने कम्युनल रिप्रेजेंटेशन की बात उठाई थी, वो ऐसा डॉक्यूमेंट हमको मिला, विलास की किताब में वो छापा भी गया है। और इस बात को जो मराठा हिस्टोरियन है उन लोगों ने छुपा के रखा, ये भी बड़ी अजीब किस्म की बात है, इस बात को उन्होंने छुपा के रखा, मराठा लोगों ने, मराठा जो हिस्टोरियन है, इस बात को क्यों छुपा के रखा पता नहीं है। परिणाम क्या हुआ कि उन्होंने गांधी को साथ दिया, और फिर गांधी ने और कांग्रेस ने, जिन लोगों ने अनकंडीशनल गांधी को सपोर्ट दिया, फिर उन लोगों ने उन बैकवर्ड क्लासेस के लोगों को संविधान सभा में रिप्रेजेंटेशन भी नहीं दिया। গান্ধী আর কংগ্রেস এতটাই খতরনাক যে ওবিসিদের যে হক অধিকার আজ পর্যন্ত দেয়নি। তো এখানে বাবা সাহেব ব্যাকওয়ার্ড ক্লাসকে যারা মানুষ ছিলেন তাদের বলেছিলেন যে আপনাদের ডিমান্ড কি, চাহিদা কি বলুন, সেটা আমি সাপোর্ট করব, এবং এই ডিমান্ডটা নিয়ে আপনারা গান্ধীর কাছে যান। শুধু গান্ধীকে গিয়ে এই কথাটা বলুন যে আমাদের এই ডিমান্ড আছে, আপনি মানেন কি না বলুন, না হলে আমরা বাবা সাহেবের সাথে খাড়া হয়ে যাব। তাতেই কাজ হয়ে যেত ওবিসিদের। কিন্তু ওবিসিদের কিছুটা বোকামোর জন্যে, মানে আনকন্ডিশনাল শর্ত গান্ধী এবং কংগ্রেসকে দেওয়ার জন্যে গান্ধী আর কংগ্রেস সবচেয়ে বেশি ওবিসির ক্ষতি করেছে। মানে নিঃশর্ত যে সাপোর্ট ব্যাকওয়ার্ড ক্লাসের লোক করার ফলে কংগ্রেস সবচেয়ে বেশি ক্ষতি করেছে, গান্ধী সবচেয়ে বেশি ক্ষতি করেছে ওবিসিদের। এবং তৎকালীন সময়ে শাহজি মহারাজকে প্ল্যানিং করে ব্রাহ্মণরা মার্ডার করেছে। যদি শাহজি মহারাজ না মারা যেতেন, এটা মেসামজি বলছেন, যদি শাহজি মহারাজ না মারা যেতেন তাহলে বাবা সাহেবের এই যে প্ল্যানিং, এই যে দূরদৃষ্টিতা, এই যে ভারতবর্ষের ভবিষ্যৎ নির্মাণ পরিকল্পনা, পুরোপুরি সহযোগিতা করতেন শাহজি মহারাজ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এসসি এসটি এবং ওবিসি মাইনরিটিদের বোঝার জন্যে এই কথাটা মেসামজি, ভিডিওটা পুরনো হলেও খুব গুরুত্বপূর্ণ এর মিনিং রয়েছে, জানার খুব দরকার। কমিউনাল রিপ্রেজেন্টেশন, এটা প্রথমে শাহজি মহারাজই চালু করেছিলেন তার রাজ্যে, এবং বাবা সাহেব সেখান থেকেই কিন্তু এটা নিয়েছিলেন, এই সংখ্যাভিত্তিক রিপ্রেজেন্টেশন অর্থাৎ কমিউনাল রিপ্রেজেন্টেশন। কমিউনাল রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্বের জনক হচ্ছে শাহজি মহারাজ। এ মেসামজির কাছে এখন ডকুমেন্টস অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং বিলাস খারাত স্যার এর উপরে বইও লিখেছেন। মেসামজি বলছেন কমিউনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব, রিজার্ভেশন এবং রিপ্রেজেন্টেশন। তো শাহজি মহারাজের যে চিন্তাভাবনা,
তিনি তো রাজা ছিলেন, ওবিসি রাজা ছিলেন। তার চিন্তা ভাবনাই বাবা সাহেব আম্বেদকর পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে গেছেন ফিউচার ভারতবর্ষের জন্যে। এটা খুব জানা এবং বোঝা দরকার। কিন্তু মেশ্রামজি বলছেন মারাঠা কিছু ইতিহাসকার, হিস্টোরিয়ান, যেটাকে মানে লুকিয়ে রাখে, ইতিহাস লুকিয়ে রাখে। এটা কেন লুকিয়ে রাখে ঠিক বোঝা যাচ্ছে না। আগামী দিনে মেশ্রামজি নিশ্চয়ই এটা রিসার্চ করে বার করে নেবেন যে মারাঠা ইতিহাসকার কেন এটাকে লুকিয়ে রেখেছিলেন, এবং স্টিল নাও এখনও ঠিকমতো প্রকাশ করছেন না। তো এটা আমাদের আরও জানা এবং বোঝার দরকার আছে। কি অদ্ভুত ব্যাপার! মারাঠা লোক, মারাঠা ইতিহাসকার, এ শাহজি মহারাজের যে এই কমিউনাল রিপ্রেজেন্টেশন, এই ইতিহাস লুকিয়ে রাখে, ইতিহাস প্রকাশ করেনি, এবং নিঃশর্তভাবে ওবিসিরা গান্ধী এবং কংগ্রেসকে সহযোগিতা করেছিলেন। কিন্তু বিনিময়ে গান্ধী এবং কংগ্রেস এই যে সংবিধান সভা, সংবিধান কমিটি তৈরি হয়েছিল, সেখানে একটা ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসের লোকেদের ওখানে মেম্বারশিপ দেয়নি। এত বড় মানে বিশ্বাসঘাতকতা গান্ধী এবং কংগ্রেস করেছে, যেটা মেশ্রামজি বিশ্লেষণ করছেন। তো এটা আমাদের বর্তমানে জানা দরকার যে কংগ্রেস এবং গান্ধী কতটা খতরনাক। বিশেষ করে এসসি এসটি তো বটেই, 52% ওবিসির 52% রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন আজও কিন্তু পায়নি, এবং এখনও অনেক আদালত 27% দিতে চাইছে না, ওটাও রোক লাগিয়ে দিচ্ছে। এ ব্রাহ্মণরাই এই রকম শুরু করেছে। এটা আমরা আরও জানব এই ইতিহাস। इन लोगों की मदद लेकर एससी एसटी के पिछवाड़े पर गांधी कांग्रेस ने लात मारा। फिर इन लोगों के दलाल और भड़वे है, उनकी मदद से बैकवर्ड क्लासेस के पिछवाड़े पर लात मारा। आगे अब तुम्हारी क्या जरूरत है? अब तो एससी एसटी की मदद लेकर हम सेंट्रल में गवर्नमेंट बनाएंगे, अब ओबीसी की हमें जरूरत नहीं है। मैं बहुत रिलेवेंट एक्सप्लेनेशन और रिलेवेंट विश्लेषण कर रहा हूं। कुमार, समझ में आ रहा ना? मैं तुमको समझाया था, ये सारा डॉक्यूमेंट्री है। और ये बात मैं अपनी राय बताने के बजाय कि बाबा साहब आंबेडकर ने अत्याचार खत्म करने के लिए एक भी अत्याचार विरोधी आंदोलन नहीं किया। अत्याचार अगर होता है तो उसका समाधान कैसे होगा, उस समाधान पर काम किया। और समाधान क्या है? तो रिप्रेजेंटेटिव गवर्नमेंट में हमारे लोगों को एडेक्वेट रिप्रेजेंटेशन, यानी संख्या के अनुपात में हमारे लोगों को रिप्रेजेंटेशन मिले तो शेयर इन पावर होगा, सत्ता में हिस्सेदारी होगी। तो हमारा सत्ता में रहा हुआ आदमी, मंत्री जो है, वो इस इलाके के इंस्पेक्टर को टेलीफोन करेगा तो उसको हमारे आदमी को न्याय देना पड़ेगा, नहीं तो वो वहां नहीं रह पाएगा। ये समाधान है, इसके लिए काम करना होगा। काशीराम जी भी इसी बात को ज्यादा थ्रस्ट देते थे, तवज्जो देते थे। मुझे लगता है इस पर ज्यादा लंबा बहस करने की जरूरत है, ऐसा मुझे नहीं लगता। ये सारा मैंने आपको सारा हिस्टोरिकल डॉक्यूमेंट के आधार पर बताया। মেশ্রামজি খুব গুরুত্বপূর্ণ মাইক্রো লেভেলের যে আলোচনা করছেন, এটা বোঝা এবং জানা খুব জরুরি। ব্যাকওয়ার্ড ক্লাসের নিঃশর্ত সাপোর্টে কংগ্রেস এবং গান্ধী গভর্নমেন্ট বানিয়েছে, বানিয়ে এসসি এসটিদের ওপরে অত্যাচার করেছে। আবার কখনো কখনো এসসি এসটি এবং ব্যাকওয়ার্ড ক্লাসের দালাল ভেড়ুয়াদের নিয়ে ব্যাকওয়ার্ড ক্লাসের উপরে ক্ষতি করেছে, এবং সেই ক্ষতি আজও করে যাচ্ছে বিজেপি এবং কংগ্রেস।
এটা মিলে করে যাচ্ছে। মেশ্রামজি খুব মাইক্রো লেভেলের এই আলোচনাটা করছেন, যেটা আমাদের বুদ্ধিজীবী বর্গ, মূল্যবাসী বুদ্ধিজীবী বর্গ, তাদেরও বোঝা খুব জরুরি। বাবা সাহেবের যে দূরদৃষ্টিতা, এই যে অত্যাচার গান্ধী এবং কংগ্রেস করেছে, বাবা সাহেব কিন্তু অত্যাচারের বিনিময়ে অত্যাচার করার পরিকল্পনা নেননি। বাবা সাহেব সবসময় সমাধানের পথ খুঁজে সমাধান করার চেষ্টা করেছেন, কিভাবে সমাধান করা যায়, এবং তার কারণেই তিনি এই অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন, সেপারেট ইলেক্টরেট তিনি এনেছিলেন। কংগ্রেস আর গান্ধীর যে অত্যাচার এসসি এসটি ওবিসিদের উপরে, এই অত্যাচারকে শেষ করার জন্যে বাবা সাহেবের দূরদৃষ্টিতা প্রচণ্ড যে ছিল, আমরা আজও বুঝতে পারছি তার বই পড়াশোনা করে, মেশ্রামজির বিশ্লেষণ শুনে, যে উনি কোনো সময়ই লড়াইয়ের বিনিময়ে লড়াই করতে যাননি। উনি কিন্তু খুব বুদ্ধির দ্বারা, পরিকল্পনা দ্বারা সেটাকে আইনি প্রক্রিয়ায় নিয়ে গিয়ে সমাধান করার চেষ্টা করেছেন। এখানে মেশ্রামজি একটা খুব সুন্দর উদাহরণ দিলেন। বাবা সাহেবের যে প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং, বাবা সাহেব যে বুদ্ধিদীপ্ত কাজ, যেটা আজও আমাদের খুব জানা এবং বোঝা প্রয়োজন, যেটা মেশ্রামজি খুব মাইক্রো লেভেলের কথাগুলো বলতে চাইছেন। যে ধরুন সেপারেট ইলেক্টরেটের মাধ্যমে, অ্যাডুকেট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি আমাদের এসসি এসটিরা পার্লামেন্টের মন্ত্রী হতো, ক্যাবিনেট মন্ত্রী হতো, তাহলে কারোর সাথে কারোর অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করার প্রয়োজন ছিল না। কারোর বিরুদ্ধে অন্যায় হচ্ছে তো বড় আধিকারিকের কাছে একটা ফোন করলেই সমাধান হয়ে যেত। আর যদি আধিকারিক না কথা শুনতো, সে সেখানে চাকরি করতে পারত না, তাকে দূসরা জায়গায় ট্রান্সফার করে দেওয়া যেত। এটা সেপারেট ইলেক্টরেট, অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশনের মহত্ব ছিল, যেটা আজও প্রয়োজন। এবং কাঁসিরামজি এর উপরে প্রচুর পরিমাণ বিশ্লেষণ করে গিয়েছেন, আন্দোলন করে গিয়েছেন। কাঁসিরামজির আন্দোলনের একটা ভবিষ্যৎই এই রকম ছিল যে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব চাই, ভোট হামারা রাজ তুমারা, নেহি চলেগা নেহি চলেগা, এ কাঁসিরামজির স্লোগান ছিল। কাঁসিরামজি সবসময় সংখ্যানুপাতে রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন চেয়েছিলেন, আন্দোলনও করেছিলেন। আজকে মেশ্রামজি বামসেপের মাধ্যমে, ভারত মুক্তি মোর্চার মাধ্যমে, বহুজন ক্রান্তি মোর্চার মাধ্যমে সেই একই কথা, বাবা সাহেবের কথা, শাহজি মহারাজের কথা, কাঁসিরামজির কথা আজকে গোটা ভারতবর্ষ জুড়ে 31টা রাজ্যে এবং প্রায় 1.5 লক্ষের ওপরে গ্রামে এই একই কথা তিনি এগিয়ে নিয়ে চলেছেন, আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছেন, যে সংখ্যানুপাতে রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন চাই, সেপারেট ইলেক্টরেট চাই। তো আমরা এই বিষয়গুলোকে ভালো করে জানব এবং বুঝব। আমাদের ভারতবর্ষের মূল্যবাসী মানুষ, বহুজন মানুষ, যারা বিশেষ করে বুদ্ধিজীবী বর্গ, তাদের এটা জানা এবং বোঝা খুবই জরুরি। এই পর্যন্ত আলোচনা করে, বিশ্লেষণ করে আমার বক্তব্য শেষ করলাম। জয় মূল্যবাসী, জয় সংবিধান, জয় ভারত।